কয়েক দফা আলোচনা শেষে 15% কমল যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার। বাংলাদেশি পণ্যে ঘোষিত নতুন শুল্ক হার দাঁড়িয়েছে 20%। শুল্ক কমার বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। টেকসই প্রবৃদ্ধির জন্য আলাদা পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। বাণিজ্য ঘাটতি কমাতে 2 এপ্রিল বাংলাদেশ সহ 60টি দেশের পণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সবশেষ 8 জুলাই অন্তর্বর্তী সরকারকে দেয়া চিঠিতে জানানো হয় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক হার 35%। শুল্ক হার কমানো নিয়ে একাধিকবার আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। অবশেষে এলো শুল্ক হার কমানোর ঘোষণা। নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 20%। আগের 15%-এর সঙ্গে 20% যোগ হয়ে এখন শুল্ক হার দাঁড়াচ্ছে 35%। শুল্ক হার কমায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এতে রপ্তানিতেও নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখছেন না তারা। সেলসে একটা এফেক্ট পড়তে পারে সাময়িকভাবে, সেটা হয়তো সবার উপরেই পড়বে। বাট যদি আমি দীর্ঘমেয়াদী চিন্তা করি, অবশ্যই আমাদের এখান থেকে সুফল আসার যথেষ্ট সুযোগ আছে। কারণ ওদের ইকোনমি কখনো না কখনো সামনে তো আবার স্টেবল সিচুয়েশন আসবেই। যখনই স্টেবিলিটির দিকে যাবে, আমাদের সিচুয়েশন তত বেশি হারে বাড়ার সুযোগটা বেশি থাকবে। বাস্তবতা মেনে নতুন পরিকল্পনায় কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। রপ্তানি বাণিজ্যে ভালো করতে আলাদা পরিকল্পনার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণে জোর দেওয়ার আহ্বান তাদের। অভ্যন্তরীণ কাঁচামালের উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করেই কেবলমাত্র আমরা মার্কিন বাজারে রপ্তানি করলে আমাদের যে এখন যে ঘোষিত ট্যারিফ সেটি আমাদের জন্য প্রযোজ্য হবে। সুতরাং আমাদের অভ্যন্তরীণ ভ্যালু এডিশন বৃদ্ধির জন্য আমাদের প্রায় সকল রপ্তানি খাতগুলোকেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। শুল্ক হার 20% নামায় বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বজায় থাকবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় ট্যারিফ আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেন, এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অসাধারণ কৌশল ও দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে বলেও জানান তিনি। এই সাফল্য প্রমাণ করে বাংলাদেশ এখন বৈশ্বিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে আছে। এতে দেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে, উন্নয়নের গতি বাড়বে ও দীর্ঘমেয়াদে মানুষের জীবনমানের উন্নয়ন হবে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া শুল্ক ও অশুল্ক বাধা, নিরাপত্তা এবং বাণিজ্যিক সুবিধা নিয়ে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি সই হয়। শুল্ক নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্রের 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তিনি জানান এসব কথা। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান আলোচক ডক্টর খলিলুর রহমান বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই চুক্তি হয়েছে। সক্ষমতার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। পোশাক শিল্প সুরক্ষা ছিল বাংলাদেশের মূল অগ্রাধিকার। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানির প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যা খাদ্য নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং মার্কিন কৃষি রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী এস.এম. সোলাইমান এবং ব্যাংকক থেকে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। শুরুতেই আমরা যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী সোলাইমান হোসেইনের সঙ্গে যুক্ত হচ্ছি। সোলাইমান, আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে, যেখানে শুল্ক নির্ধারণ করা হয়েছে 20%। যুক্তরাষ্ট্রের আমদানিকারক যারা রয়েছেন তারা কিভাবে এই বাড়তি চাপ মোকাবিলা করবে বলে আপনি মনে করেন? শঙ্কা এবং আশা দুটো নিয়ে আসলে তারা এগিয়ে যাচ্ছেন। কারণ গতকালকের আগ পর্যন্ত এখানকার আমদানিকারকদের, বাংলাদেশি আমদানিকারকদের একটা ধারণা ছিল যে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের হয়তো বা কোনো একটা আপোষমূলক অথবা একটা বৈঠকের মাধ্যমে হয়তো পুরো শুল্কটা হয়তো বাংলাদেশের জন্য হয়তো মওকুফ হয়ে যাবে, শুল্কটা হয়তো আরোপ হবে না। কিন্তু সর্বশেষ যখন 20% শুল্ক আরোপ হয়েছে, সেক্ষেত্রে আসলে এখানকার ক্রেতাদের চাহিদা কতটুকু পর্যন্ত বাংলাদেশ পণ্যের উপর থাকবে। এবং আমি যদি আপনাকে বলি যে এখানকার
এই যে বাংলাদেশিরা এখন আমেরিকান নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় না করে আসলে সম্পূর্ণ বাংলাদেশি পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ছেন। সেটা আমি যদি মাছ মাংস থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য, পোশাক শিল্প, প্রসাধনী সবকিছুতে কিন্তু দেশীয় পণ্যের উপরে তারা ঝুঁকে পড়েছেন। এবং আমি যদি একটা বিষয় জানিয়ে রাখি যে গত কোভিড পরবর্তী সময়ে বা আমেরিকান যে পণ্য স্টোর গুলো, নিত্য প্রয়োজনীয় চেইন স্টোর গুলো ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন দেশীয় পণ্য, বাংলাদেশি, এশিয়ান, সাউথ এশিয়ান নিত্য প্রয়োজনীয় স্টোর গুলো ওপেন হচ্ছে। কিন্তু এতে করে বাংলাদেশ সহ সাউথ এশিয়ান দেশগুলো রেমিটেন্স বেড়েছে, কিন্তু এই শুল্ক আরোপের ফলে ধরেন আমি যদি বলি এখানকার বাংলাদেশি টাকায় 5,000 টাকায় একটি 1-1.5 কেজি ওজনের একটি ইলিশ কেনা যায়, কিন্তু এখন এই শুল্ক আরোপের পরে একটি 7,000 টাকা গিয়ে পৌঁছবে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের সহ এখানকার যারা অভিবাসী রয়েছে তাদের আসলে তাদের যে নিয়মিত যে আয়, তাদের যে চাকরি, তাদের যে আয় ব্যয়ের যে সংকুলন সেটা হয়তো সামঞ্জস্য হবে না। এবং সেক্ষেত্রে দুটো বিষয় হতে পারে এখানে, অর্থনৈতিক বিষয় করে যেমনটা বলছে, হয় আমদানি কমে যাবে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, অথবা বাংলাদেশে যে সবচেয়ে প্রবাসের সবচেয়ে বেশি যে রেমিটেন্স পাঠানো হতো এই রেমিটেন্সের প্রবাহটা অনেকটাই কমে যাবে বলে এমনটা আশা করছেন এখানকার অর্থাৎ আশা এবং শঙ্কা দুটোই আছে বলে আপনি জানালেন। সুলেমান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার ব্যাংকক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। মাসরুর রিয়াজ, যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন, যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশি আমদানিকারক রয়েছে তাদের জন্য এই 20%, বিশেষ করে আমরা জানি যে আগেও কিন্তু আমাদের উপর 15% শুল্ক ছিল, সব মিলে এখন 35% শুল্ক নির্ধারণ হলো। তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশি আমদানিকারক এবং যারা যুক্তরাষ্ট্রের আমদানিকারক রয়েছে তাদের জন্যই কতটা চাপ হবে বলে আপনি মনে করেন? আমি আসলে আমাদের যে প্রায় $8 বিলিয়ন উপর এক্সপোর্ট হয়, এটার একেবারে মানে ওভারওয়েলমিংলি এটার ইম্পোর্টার কিন্তু আমেরিকান মেইন স্ট্রিমের বিভিন্ন ব্যবসায়ীরা বা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশি অভিবাসী তারা তাদের জন্য হয়তো কিছু জিনিস পার্টিকুলারলি হয়তো অ্যাগ্রো প্রোডাক্ট বা ফুড সেগুলা ইম্পোর্ট হয়, বাট এটা আসলে অত্যন্ত নগণ্য। টোটাল $8.5 বিলিয়নের মধ্যে সেটার অ্যামাউন্ট খুবই কম। সুতরাং বাংলাদেশ যে অ্যাঙ্গেল থেকে এই পুরো জিনিসটা দেখেছে, নেগোশিয়েট করেছে, সেখানে প্রায়োরিটি ছিল আমাদের যে মূল এক্সপোর্ট প্রোডাক্টস গুলা, যেমন রেডিমেড গার্মেন্টস, লেদার ফুটওয়্যার, এই ধরনের প্রোডাক্ট গুলো। এবং আমরা টোটাল যে $8 বিলিয়ন উপরে এক্সপোর্ট করি, এটা 90%ই কিন্তু রেডিমেড গার্মেন্টস। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কালকে যে 20%-এ নেমে এসছে ফাইনাল রেসিপ্রোকাল ট্যারিফ, এটা একটা প্রোগ্রেস এবং স্বস্তির। কেননা এপ্রিল মাসে এটা 37% দিয়ে শুরু হয়েছিল। 2.5 মাস বাংলাদেশ সরকার ব্যাপক আলোচনা করেছে আমেরিকান গভর্নমেন্টের সাথে, কিন্তু তারপরেও জুলাইয়ের ফার্স্ট উইকে অনলি 2% কমে 35% হয়েছিল। তো সেই সেকেন্ড রাউন্ড নেগোসিয়েশনের পরে এই জুলাইয়ের সেকেন্ড উইক থেকে নিয়ে আমি মনে করি যে প্রিপারেশনে বোধহয় বেশ কিছু ভালো পরিবর্তন এসেছিল, কৌশলে বেশ ভালো কিছু পরিবর্তন এসেছিল বাংলাদেশ দলের, এবং নেগোশিয়েটিং টিমটাও বাই দ্যাট টাইম একটা শক্ত জায়গায় তারা স্টেবিলাইজ করেছিল। সব মিলিয়ে এটা একটা ওয়েলকাম আউটকাম যেটা হয়েছে গতকাল 20%। মাসুর রিয়াজ, আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে আমাদের প্রতিযোগী দেশগুলোতেও কিন্তু শুল্ক আরোপ হয়েছে, যেখানে ভিয়েতনাম, কম্বোডিয়া অথবা ভারতের শুল্কই যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো কতটা সামঞ্জস্যপূর্ণ বলে আপনি মনে করছেন। বিশেষ করে চীনের সাথে এখনো কিন্তু শুল্ক কত হবে সেই বিষয়টি নির্ধারণ হয়নি। নিশ্চয়ই। ইনফ্যাক্ট আমি বাংলাদেশের যারা মেইন এক্সপোর্ট প্রোডাক্টের ট্রু কম্পিটিটর তাদের কনটেক্সটেই আমি বলবো যে গতকাল যেটা এসছে সেই জায়গাটায় স্বস্তিটা একটু বড়। যে 35 থেকে 20 হয়েছে এটা একটা স্বস্তি, অ্যাবসলিউট নাম্বার কমেছে, কিন্তু আমরা আমাদের কম্পিটিটর কান্ট্রি তাদের তুলনায় আমাদের ট্যারিফ কোথায় আছে সেই জায়গাটা আমি মনে করি আরো বড় স্বস্তি হিসেবে এসছে। কেননা আমাদের যে মূল এক্সপোর্ট প্রোডাক্ট রেডিমেড গার্মেন্টস, এবং তার মধ্যে মূলত হলো ওভেন আর ডেনিম, ওভেনটাই মূলত, সেইখানে আমাদের মেইন প্রতিদ্বন্দ্বী কিন্তু ভিয়েতনাম, ইন্ডিয়া এবং কিছুটা ছোট আকারে হলেও ক্যাম্বোডিয়া আমাদের ওভেন প্রোডাক্টের জন্য, আর ডেনিমে পাকিস্তান। তো এই 4টা দেশেই যদি দেখেন আমাদের ভিজাভি বাংলাদেশের
যে ট্যারিফটা পেলো, ইন্ডিয়া আমাদের চেয়ে বেশি, ভিয়েতনাম আমাদের সমান, ক্যাম্বোডিয়া আর পাকিস্তান আমাদের চেয়ে 1% কম। সো ইনসিগনিফিকেন্ট ডিফারেন্স। সো আমি মনে করি মূল স্বস্তিটা কিন্তু সেই জায়গায় যে আমাদের মূল প্রিন্সিপাল এক্সপোর্ট প্রোডাক্ট যেটা রেডিমেড গার্মেন্টস এবং তার মধ্যে ওভেন, এবং তার যারা মূল কম্পিটিটর, চায়না কিন্তু সেটার মূল কম্পিটিটর না। চায়না অনেক বড় প্লেয়ার এবং তারা রেডিমেড গার্মেন্টস এ লো ভ্যালু প্রোডাক্ট বা লোয়ার মিড ভ্যালু প্রোডাক্ট সেই জায়গা থেকে তারা বেরিয়ে যেতে চাচ্ছে, এবং বাংলাদেশের মূল এক্সপোর্ট কিন্তু লো ভ্যালু প্রোডাক্টে। সুতরাং চায়না কত পেলো হয়তো রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে আমাদের জন্য খুব বেশি ম্যাটার করবে না, কিন্তু ভিয়েতনাম যদি অনেক কম পেতো, ইন্ডিয়া যদি আমাদের চেয়ে অনেক কম পেতো, ক্যাম্বোডিয়া যদি অনেক কম পেতো, ডেনিমে যদি পাকিস্তান আমাদের চেয়ে অনেক কম পেতো, মানে যেহেতু তারা ডেনিমে আমাদের একটা কম্পিটিটর, তাহলে আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে যেতাম। আপাতত সেটা পড়েনি। তবে কিছু উদ্বেগের বিষয় আছে, যেমন 40% লোকাল ভ্যালু এডিশন, সেই সংক্রান্ত ফাইনাল চুক্তিটা কি বা কন্ডিশনটা আমরা কি হয়েছে এটা বোঝা দরকার। কারণ আমাদের যে মূল এক্সপোর্ট প্রোডাক্ট ওভেন গার্মেন্টস, এই ওভেনে কিন্তু আমাদের 40% ভ্যালু এডিশন এই মুহূর্তে নাই। নিটিং সেক্টরে আছে, কিন্তু ওভেনে নাই, এবং ডেনিমে সেখানেও নাই। সেখানে পাকিস্তানের লোকাল ভ্যালু এডিশন আমাদের চাইতে অনেক শক্তিশালী অবস্থায় আছে। সুতরাং সেই জায়গাটা আমরা কিভাবে অ্যাড্রেস করবো, সেই কন্ডিশনটা ফাইনালি কিসে কততে এগ্রিড হলো, আদৌ আছে নাকি, এগুলা একটু পরিষ্কার বার্তা পাওয়ার বিষয় আছে। আর দ্বিতীয় হলো, আমরা এই যে 20% এটাও কিন্তু অ্যাডিশনাল ট্যারিফ, আমরা আগেও 15-16% দিয়েই ঢুকতাম প্রোডাক্ট স্পেসিফিক। তাহলে এই যে অতিরিক্ত শুল্কটা, এটার জন্য বাংলাদেশি এক্সপোর্টে বা আমেরিকান ইম্পোর্ট অফ বাংলাদেশি এক্সপোর্ট প্রোডাক্ট, সেটা আরো খরচ বেড়ে গেল। এই এডিশনাল খরচটা এটা যদি ভোক্তা পর্যায়ে পাস অন করে, তাহলে কিন্তু ডিমান্ড পড়ে যাবে, তখন এক্সপোর্ট অর্ডার পড়ে যাবে। সুতরাং এটা বাংলাদেশি এক্সপোর্টারদেরকে আমি মনে করি বিজিএমই এর নেতৃত্বে ইমিডিয়েটলি বায়ার, ব্র্যান্ডস, ইম্পোর্টার, তাদের সাথে একটা আলোচনায় এবং কৌশলী আলোচনায় বসা দরকার, যাতে এই অ্যাডিশনাল ইনক্রিজটা সবাই নিজেদের মধ্যে একটা ফেয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যে ভাগ করে নিতে পারে। এস এম সোলেমান এবং মার্শুল রিয়াজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজ থেকেই কার্যকর হচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক হার। এপ্রিলে চুক্তি স্থগিত করার পর গেল 120 দিনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ মাত্র 9টি দেশের সঙ্গে সমঝোতা করেছে, যার মধ্যে রয়েছে তাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নও। আরও 4 দেশের সঙ্গে আলোচনা চলছে। 2 এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক হার ঘোষণার দিনকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস হিসেবে উল্লেখ করেছিলেন। 9 এপ্রিল শুল্ক স্থগিতের সময় উপদেষ্টা পিটার নাভেরো জানিয়েছিলেন 90 দিনে 90টি চুক্তি করা সম্ভব, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। 120 দিনে মাত্র 9টি চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। মে মাসে যুক্তরাজ্যই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে। এই চুক্তিতে যুক্তরাজ্যের পণ্যে 10% শুল্ক ধার্য করা হয়। এছাড়া কিছু পণ্যে ছাড় ও কোটার ব্যবস্থাও রাখা হয়। বিপরীতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ইথানল আমদানির ওপর 19% শুল্ক বাতিল করে। পাশাপাশি গরুর মাংস আমদানির কোটা বাড়িয়ে উন্নীত করেছে 13,000 টনে। নতুন চুক্তি অনুযায়ী ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের ওপর নতুন করে পাল্টা কোনো শুল্ক আরোপ করবে না। বিপরীতে ভিয়েতনামের ওপর শুল্ক হার 46 থেকে কমিয়ে 20% করা হয়েছে। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ওপর 19% শুল্ক আরোপ করা। দেশের প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, যা মোট জনসংখ্যার 24.05%। পরিকল্পনা কমিশনের প্রথমবারের মতো প্রকাশ করা বহুমাত্রিক দারিদ্র্য সূচক বা এমপিআইয়ে এসব তথ্য পাওয়া গেছে। এমপিআইয়ের তথ্য মতে 3,97,90,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। আর এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবনে 65.36%, সবচেয়ে কম ঝিনাইদহে 8.66%। বিভাগের দিক থেকে এই হার সবচেয়ে বেশি সিলেটে এবং সবচেয়ে কম খুলনায়। বয়সভিত্তিক হিসেবে দেখা গেছে প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের হার বেশি। তবে দারিদ্র্যের এ হার ব্যক্তির আয় রোজগারের বদলে বিদ্যুৎ ও পানির প্রাপ্যতা, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, ইন্টারনেট সংযোগ সহ 11টি সূচকের সমন্বয়ে হিসেব করা হয়েছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা। সোনালী মুরগির
দাম আগের মতোই বাড়তি, তবে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে এসব চিত্র। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, যা গত সপ্তাহে 120 থেকে 125 টাকায় বিক্রি হয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম 10 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। তবে সোনালী মুরগির দাম না বাড়লেও আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি 320 টাকা। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকায়। ডিম ও মুরগির মতো বাড়তি সবজির দামও। করলা, কাঁকরোল, বেগুন, বরবটি, ঢেঁড়স, ঝিঙে সহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। মরিচের দাম আগের মতোই বাড়তি, প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। ঈদের পর থেকে বাড়তে থাকা চালের দাম এখনও অস্থিতিশীল। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 76 থেকে 80 টাকায়। মোটা স্বর্ণা চাল আগের মতোই বাড়তি 55 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়েছে, আর টমেটো কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে মুক্ত বাণিজ্যের অভিভাবক হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। মূল্যস্ফীতি, কর্মসংস্থানের হুমকি ও সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত সহ বিশ্ব বাজারে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডব্লিউটিওকে ব্যর্থ হতে দেওয়ার অর্থ বিশ্ব অর্থনীতিকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। বিশ্বব্যাপী বাণিজ্য বাধা কমানো এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে 1995 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও। বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী নিয়ম নির্ধারণ, চুক্তি নিয়ে আলোচনা ও নীতিমালা প্রয়োগ করে ডব্লিউটিও। 166 সদস্য দেশগুলোর নিয়ম ভঙ্গে সৃষ্ট বিরোধের নিষ্পত্তিও করে সংস্থাটি। ডব্লিউটিও গঠিত হওয়ার আগে দেশগুলো শুল্ক বাড়াতে, শিল্পকে ভর্তুকি দিতে অথবা নিয়ম ভঙ্গ করতে পারত। এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা কমাতে একটি নতুন যুগের সূচনা হয়। তবে এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে মূল্যস্ফীতি বাড়ে, সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয় এবং প্রধান বাণিজ্য অংশীদাররাও যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করে। তাছাড়া এর প্রভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রমে জটিলতা দেখা দেয়। আর এমন পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্য বৃদ্ধি এবং বিরোধ নিষ্পত্তিতে ডব্লিউটিওর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়া বাণিজ্য ব্যবস্থা ডব্লিউটিওর নিয়ম ভিত্তিক আদেশকে দ্বিপাক্ষিক চুক্তির একটি জটিল জালে জড়ানোর হুমকি দিচ্ছে। ট্রাম্পের অভিযোগ, চীনকে মার্কিন কর্মীদের অবমূল্যায়নের অনুমোদন দেয় বিশ্ব বাণিজ্য সংস্থা। 2001 সালে চীন ডব্লিউটিওর সদস্য হওয়ার পর বৈশ্বিক বাজারে সস্তা পণ্য প্রবেশের সুযোগ পায়। এতে হুমকির মুখে পড়ে মার্কিন উৎপাদন। তাছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার শর্তগুলো বেইজিংয়ের অনুকূলে বলেও অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। বিশেষজ্ঞরা বলছেন, ডব্লিউটিও ব্যর্থ হলে বিরোধ নিষ্পত্তিতে দেশগুলোর জন্য কোনো নিরপেক্ষ ফোরাম থাকবে না। তাছাড়া বিশ্ব বাণিজ্য দ্বিপাক্ষিক লড়াই এবং শুল্ক যুদ্ধে পরিণত হতে পারে, যা দাম বাড়িয়ে দেবে, কর্মসংস্থানের হুমকি তৈরি হবে এবং বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।